শহর, সংস্কৃতির শহর, ব্যস্ততার শহর। নমস্কার, গুড ইভিনিং। আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের সন্ধ্যে 7টার গ্রাউন্ড রিপোর্ট। আর আজকে গ্রাউন্ড রিপোর্টে অবশ্যই থাকছে বাংলার দুই যুযুধান যে মূল রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি, তাদের মধ্যে যে রাজনৈতিক দ্বন্দ্ব, তাদের যে মতানৈক্য, সেটা এবার বিধানসভায় তার আজ আরো একবার। এ নিয়ে 3 বছরে 4 বার সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির আরো 3 বিধায়ককে বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার। 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। শুভেন্দু ছাড়া বাকি 3 বিধায়ক হলেন অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক। কিন্তু কেন, কোন কারণে এই পরিস্থিতি তৈরির কারণে সাসপেন্ড হলেন বিজেপির বিধায়করা? চলুন আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই ঠিক কি ঘটেছিল সেদিন বিধানসভায়। বাংলায় সরস্বতী পুজোতে অপ্রীতিকর পরিস্থিতি। বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দেন বিজেপি। মুলতবি প্রস্তাব পড়তে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রস্তাব পড়ছিলেন অগ্নিমিত্রা পল। মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা চায় বিজেপি, কিন্তু অধ্যক্ষ জানিয়ে দেন এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে না। এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। সেই ঘটনার সূত্রপাত। শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। স্পিকারের চেয়ারের কাছে গিয়ে কাগজ ছুড়ে দেন শুভেন্দু। এরপর বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিজেপির এই আচরণের তীব্র নিন্দা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ শুভেন্দুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এরপরই শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন স্পিকার। অধ্যক্ষের সিদ্ধান্ত নিয়ে বিধানসভার বাইরে শুভেন্দু বলেন, হিন্দুদের হয়ে কথা বলতে গিয়ে তাকে 1 মাস বাইরে রাখা হয়েছে, তিনি গর্বিত। এরপরই তিনি বলেন, অধিবেশনে ওই সময় ছিলেন না গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক। বঙ্কিম ঘোষ নিজের আসনে বসে বিক্ষোভ দেখিয়েছিলেন, তারপরেও তাদেরকে সাসপেন্ড করা হয়েছে অনৈতিকভাবে। যেখানে আমরা অতিরিক্ত প্রশ্ন, যেখানে আমরা কলিং অ্যাটেনশন দিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় তথা পুলিশ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাইতাম যে কেন আলামিন মন্ডল হরিণঘাটার নগর উখড়া তৃণমূলের বুথ সভাপতি, তার ছবি ভিডিও দেখা গেছে হেডমাস্টার মশাইকে ধমকাতে, গ্রেপ্তার হয়নি কেন? সাবির আলী, আপনি যে কলেজে ল পড়েছেন বলে দাবি করেন, তিনি গ্রেপ্তার হননি কেন? একাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে তারা বলেছেন সরকারি নির্দেশ নেই, ফান্ড নেই, পুজো করব না। আমরা সে প্রশ্ন করার সুযোগ আমাদের নেই। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে অ্যাডজর্নমেন্ট মোশনের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে। পড়তে দেওয়ার পরে হাউস অ্যাডজর্ন করা হয়নি। আমরা বিজেপির আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি। হিন্দু বিরোধী সরকার, এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। আমি লিডার অব অপোজিশন, আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি। টুকরো টুকরো করেছে ছিঁড়ে, এবং অভিযোগ করেছিলেন এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে।
যে সরকার সংবিধান মানে না, হাউস যে বিরোধীদের তাও মানে না। এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে, যে সরকার সংবিধানকে মানে না, সংসদীয় ব্যবস্থাকে মানে না, এবং হাউস বিলংস টু অপোজিশন, এই যে রীতিনীতি এই সরকার মানে না। সংখ্যায় আমরা অনেক কম, যে কোনো প্রস্তাব, বিল, বাজেট পাস করানোর ক্ষেত্রে ওদের কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু এই হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকার যা মুসলিম লীগকেও হার মানাবে বলে আমার মনে হয়, যা যা সুদখোর ইউনূস বাংলাদেশে করছে, একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে। বিরোধী দলনেতা বিধানসভায় স্পিকারের চেয়ারের কাছে গিয়ে কাগজ ছুড়ে দেন। এই আচরণ নিন্দনীয় বলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, যে কারণে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন। আজকে একটা মোশন মুভ করেছে শ্রী নির্মল ঘোষ, সাবরুল 2 অফ রুল 348 এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরো কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের পুকুরে সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days। বিধানসভায় বিক্ষোভ হয়েই থাকে, এ ব্যাপারে তার কিছুই বলার নেই বলছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু বিধানসভায় স্পিকারের চেয়ার থেকে সম্মানে শুভেন্দু অধিকারী সেই স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে অসম্মান করেছেন, এটা নিন্দনীয়। বিধানসভায় একটু আধটু বিক্ষোভ, চিৎকার চেঁচামেচি হয়েই থাকে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু সবসময় একটা কথা মনে রাখতে হবে যে হাইয়েস্ট এস্টিমড চেয়ারটার নাম হচ্ছে কিন্তু স্পিকারের চেয়ার, অত্যন্ত সম্মানীয় চেয়ার। সংসদীয় গণতন্ত্রে স্পিকারের চেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যেটা করলো বা তার লোকেরা যেটা করলো সেটা স্পিকারের চেয়ারের দিকে ছুটে গিয়ে মানে হেঁটে গিয়ে কাগজগুলো ছুঁড়ে দিলেন ওনার দিকে, অত্যন্ত অসম্মানজনক, অত্যন্ত অসম্মানজনক। স্পিকারের প্রতি, হাউসের প্রতি অসম্মানজনক। সেক্ষেত্রে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছেন আমার মনে হয় যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে জানিয়ে দেন মঙ্গলবার অর্থাৎ আজ বিধানসভার বাইরে তারা ধর্ণা দেবেন, সেখানে হাজির হয়ে থাকবেন তিনি নিজেও। শুভেন্দু অধিকারী জানান, পরিষদীয় দলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরেই এই কথা জানানো হয়েছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিডার অব দি অপোজিশন বাইরে থাকলে লিডার অব দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে, যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব। আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন, হাউসে বিজেপি কালকে থাকবে না, কিন্তু বাড়িতেও থাকবে না। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। আগামীকাল বিধানসভা থেকে আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা আমি লাইভে বক্তৃতা করব।
যেমন কথা তেমন কাজ। আজ নির্ধারিত সময়ে মুখ্যমন্ত্রী এলেন বিধানসভায় এবং ঠিক সেই সময় যেমনটা একটু আগে আমরা বলতে শুনলাম যে গতকাল তিনি এই ঘোষণা করেছিলেন এবং আজ সেই মতো বিধানসভার বাইরে ধর্ণা দিল বিজেপি। সমস্ত বিজেপি বিধায়করা সেখানে ধর্ণা দিলেন, নেতৃত্ব দিলেন শুভেন্দু অধিকারী। সব সময় পাশে দেখা গেল অগ্নিমিত্রা পলকে। এদিন বিরোধী দলনেতা বলেন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে 5টি প্রিভিলেজ মোশন আনা হয়েছে। তিনি আবারও বলেন ওরা ভয় পেয়েছে। তিনি বলেন এ ডর উनको अच्छा लगा। শুনুন, আমি এতে ওরিড নই। এটা পঞ্চমবার হলো। 2021 সাল থেকে ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। 4 বার সাসপেন্ড করেছে। 8 মাস আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অব্দি 5টা প্রিভিলেজ এনেছে। এই ধরনের নিত্যকর্ম যেমন হয়, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূলের। আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। এ ডর মুঝে আচ্ছা লাগ রা হ্যায়। তিনি বলছেন এ ডর উनको अच्छा लगा है। किसका डर? किस चीज का डर? শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল কংগ্রেস হিন্দুত্বের যে জিগির তিনি তুলেছেন তাকে ভয় পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। এটা শুভেন্দুর দাবি। মমতা কি বলছেন দেখাবো একটু পরে। তৃণমূল কোনো রাজনৈতিক দলই নয়। আর বিধানসভার মধ্যে ওই দলের বিধায়ক যারা যারা বক্তব্য রেখেছেন তারা সবাই তৃণমূলের চাকর, দল নয়। ওটা হলো প্রাইভেট লিমিটেড পারিবারিক কোম্পানি। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে কার্যত এই সুরেই বিঁধেছেন শুভেন্দু। ওরা ভিতরে যে বক্তব্যগুলো রেখেছে মমতা ব্যানার্জির কর্মচারীরা, ওরা তো পলিটিক্যাল লোক নয়। দে অল আর সার্ভেন্ট অফ এমপ্লয়িজ অফ তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নট অ্যাট অল এ পলিটিক্যাল পার্টি, ইটস এ প্রাইভেট লিমিটেড ফ্যামিলি কোম্পানি। দে অল আর এমপ্লয়ি। এই অভিযোগ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারী বলে আসছেন যে তৃণমূল একটি অরাজনৈতিক দল এবং তৃণমূল কংগ্রেস যেভাবে তারা রাজনীতি চালান এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবং এই 4 বিধায়ক, শুভেন্দু সহ 4 বিধায়ককে সাসপেন্ড করার পর বিধানসভায় কার্যত তুলকালাম পরিস্থিতি। আমরা কি দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে কার্যত সোচ্চার হচ্ছেন। কিন্তু এখানেও একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠছে যে একটি বিরোধী দলের কাজ কি? বিধানসভা বা সংসদ বিলংস টু অপোজিশন, এই কথা শুভেন্দু বাবুর মুখে আমরা একটু আগে শুনলাম। বিরোধীদের কাজ কি শুধুমাত্র ধর্মীয় বিষয় নিয়ে বক্তব্য রাখা? বিরোধীদের কাজ গঠনমূলক আলোচনা। বিরোধীদের কাজ সরকারের ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। কিন্তু এক্ষেত্রে বিরোধীরা তা না করে তারা কার্যত ধর্মীয় সমীকরণের ইঙ্গিতে তারা এগিয়ে যাচ্ছেন। অনেকে বলছেন, রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন এটা আসলে 26-এর আগে ধর্মীয় মেরুকরণের একটা প্রসেস শুরু হয়ে গেছে। এই মুহূর্তে বিধানসভায় তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াইটা আমরা দেখছি, এটা আসলে বিধানসভা নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণের মঞ্চ তৈরির ওয়ার্ম আপ চলছে। একদিকে তৃণমূল, একদিকে বিজেপি। তৃণমূলের পক্ষ থেকে তারা দাবি করা হচ্ছে যে শুভেন্দু অধিকারীরা কার্যত হিন্দুত্বের জিগির তোলার চেষ্টা করছে। আর ঠিক পাল্টা শুভেন্দু বাবুরা যে দাবি করছেন যে বাংলায় সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছে, কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদেরকে হুমকি দিয়ে পুজো বন্ধ করেছেন। কিছু নাম তারা নিচ্ছেন, সাবির আলী থেকে শুরু করে তৃণমূলের অঞ্চল সভাপতি, তারা প্রত্যেকেই সংখ্যালঘু। তারা বলছেন সংখ্যালঘুদের কাছে এই সরকার ভয় পেয়ে হিন্দুদের ওপর বা হিন্দুদের পুজো বন্ধ করার চেষ্টা করছে। আর রাজনৈতিক মহল বলছে এটা আসলে 26-এর নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণের মঞ্চ তৈরির রাস্তা। এবার আপনাদেরকে দেখাই
তাকে সহ 4 বিজেপি বিধায়ককে যে সাসপেন্ড করা হয়েছে তা বাংলার হিন্দু জনগোষ্ঠী ভালোভাবে নেয়নি। এই যে যেমনটা আপনাদের একটু আগে বলছিলাম, হিন্দুত্বের জিগির বলে দাবি করছে তৃণমূল। তিনি প্রশ্ন করেন কেন সরস্বতী পুজো করতে হাইকোর্টে যেতে হয়। বিরোধী দলনেতার মন্তব্যে উঠে আসে শ্যামপুর আর বেলডাঙ্গার কথা। শুভেন্দু অধিকারী বলেন তিনি গর্বিত, তিনি হিন্দু। এই যে এমপ্লয়ি গুলো ভিতরে যা বলেছে সবটা ওদের সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাকে, অগ্নিমিত্রা পালকে, বঙ্কিম ঘোষকে, বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছে বাংলার হিন্দু জনগোষ্ঠী। এটা ভালোভাবে নেয়নি, আতঙ্ক থেকে ভিতরে এইসব কথা বলেছে, সম্প্রীতির কথা। কি সম্প্রীতি? কেন হাইকোর্টে যেতে হয় সরস্বতী পুজোর জন্য? কেন শ্যামপুরে 5টা দুর্গা মায়ের মূর্তি ভাঙে? কেন বেলডাঙ্গায় 50টা মন্দির ভেঙেছে? আইসি জামাল ঘুষের টাকায় মন্দির রিপেয়ারিং করিয়েছে। কেন এগুলো হবে? কেন তৃণমূলের বুথ সভাপতি আলামিন মন্ডল নগর উখড়ায় হেডমাস্টার মশাইকে পুজো করা যাবে না এ কথা বলবে? আলামিন গ্রেপ্তার হয়নি, তৃণমূল থেকে সাসপেন্ড হয়নি। আর হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে, আমার কলিগকে সাসপেন্ড করেছে। আমি শুভেন্দুবাবু তার সাসপেন্ডকে বারবার হিন্দুত্বের মোড়কেই বাঁধতে চাইছেন। কেন তিনি বারবার বলছেন যে হিন্দুদের হয়ে কথা বলার জন্যই তাকে সাসপেন্ড করা হয়েছে? অর্থাৎ এটাই কোথাও হিন্দুত্বের জিগির তোলার চেষ্টা বলে দাবি তৃণমূলের। শুভেন্দু অধিকারী বলেন তার লড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে। তার প্রশ্ন কেন জয়েন্ট সিপিকে দিয়ে পুজো করতে হবে। তিনি বাংলার সরকারকে তোষণের সরকার বলেও আক্রমণ করেছেন। আমাদের লড়াই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, লড়াই সরকারের বিরুদ্ধে, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে। কেন পুলিশের জয়েন্ট সিপি ডিসিকে দিয়ে পুজো করতে হবে? মমতা ব্যানার্জি যে কলেজে পড়েছেন বলে দাবি করেন। আমাদের বক্তব্য পুলিশ এবং সরকারের বিরুদ্ধে, এবং এই সরকার অ্যাপিজমেন্ট করছেন, তুষ্টিকরণ করছেন। সেই জন্য আমরা বলেছি ইটস এ অ্যাজ লাইক অ্যাজ মুসলিম টু গভর্নমেন্ট। এটা প্রমাণিত। ইনি পুরোহিতদের ভাতা দেন না, ইনি আমাদের রাজবংশী গুরুদের ভাতা দেন না, ইনি মতুয়া মশাইদের ভাতা দেন না, ইনি জনজাতিদের যারা মাঝি গুরুদেব তাদের ভাতা দেন না, ইমাম মুয়াজ্জেম ভাতা দেন। তাই এই সরকার অ্যাপিজমেন্টের সরকার, একবার নয়। সাসপেনশনের পুরো বিষয়টি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তখন সে আমাদের প্রিভিলেজ কমিটিতে গিয়ে উনি উত্তর দেবেন, এখন তো দরকার নেই। দ্য ম্যাটার হ্যাজ বিন রেফার্ড টু দ্য প্রিভিলেজ কমিটি। প্রিভিলেজ থেকে জবাব দেবেন, সেখানে যদি তারা সন্তুষ্ট হয় তখন তারা যা ব্যবস্থা নেবার নেবে। উনি গিয়ে বলবেন, উনি প্রিভিলেজ কমিটিতে গিয়ে বলবেন। আপনাদের কাছে বলেছেন আপনারা এগুলো নিন, কিন্তু আমাদের প্রিভিলেজ কমিটিতে যখন রেফার করেছে আমি এই ব্যাপারটি নিয়ে আর কোনো মন্তব্য করবো না। ইট ইজ আন্ডার দ্য ডোমেন অফ প্রিভিলেজ কমিটি অফ হুইচ দ্য ডেপুটি স্পিকার ইজ দ্য চেয়ারম্যান। যদি সাসপেন্ড হওয়া বিধায়করা নমনীয় হন, শাস্তি কমানোর আবেদন করেন, তাহলে সেই আবেদন বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে আবেদন করুক, যদি তাদের নমনীয়তা থাকে, তারা যদি বিধানসভার প্রতি শ্রদ্ধাশীল হয়, যদি বিধানসভার মর্যাদাটার সম্বন্ধে তাদের সেই জ্ঞান হয়, তারা যদি আবেদন করে আমরা নিশ্চয়ই রিকনসিডার করব। অর্থাৎ স্পিকার এক কথায় নরমে গরমে। একদিকে বলছেন বিধানসভার স্পিকারের পদে থাকা ব্যক্তি এবং চেয়ারকে অসম্মান করেছেন শুভেন্দুবাবু, আরেকদিকে স্পিকার বলছেন যদি যারা এই ধরনের কাজ করেছেন তারা যদি নমনীয় হন এবং তারা যদি কোথাও ক্ষমা প্রার্থনা করেন তাহলে
শাস্তি কমানোর বিষয় বিবেচনা করতে পারেন। তবে একই সঙ্গে এটাও বলেছেন যে গোটা বিষয়টি এই মুহূর্তে প্রিভিলেজ কমিটির কাছে রয়েছে, তারা বিচার করে দেখবেন কাজটি ঠিক করেছেন শুভেন্দু বাবুরা নাকি ভুল করেছেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বিরোধী দলনেতার মন্তব্যকে নিশানা করেছেন। তার মন্তব্য প্ররোচনামূলক, এই প্ররোচনায় কেউ পা দিলে অশান্তি হতে পারে এমনটাই অনুমান করছেন স্পিকার। এই ধরনের বিবৃতি দিয়েছে এটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। অনেকে অনেক কথা বলেন, সমালোচনা করতে পারেন, ব্যক্তিগতভাবে আমাকেও সমালোচনা করতে পারেন, কিন্তু সংবিধানের মূল কাঠামোতে কুঠারাঘাত করে যদি কেউ বিবৃতি দেন, মর্মাহত আপনাদের নিশ্চয়ই আপনারাও মর্মাহত হয়েছেন। এখানে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনি বলুন তো, আপনারা তো বিধানসভায় আসেন, আপনারা জাতি ধর্ম নির্বিশেষে বেছে বেছে আপনাদের কার্ড দেওয়া হয়। উনি কি কথা বলছেন ওখানে দাঁড়িয়ে যে মোল্লাতন্ত্র? আমি তো বুঝতেই পারিনি এসব কথা কি মানুষের কানে। আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন, পশ্চিমবঙ্গ যে এখনো শান্ত আছে এটা যথেষ্ট। ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে। স্পিকার মারাত্মক কিছু আশঙ্কার কথা বলছেন। স্পিকার বলছেন যে শুভেন্দু অধিকারী আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য নানা রকম উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন, এবং তিনি বলছেন শুভেন্দু অধিকারী যা বলছেন যে কোনো সময় রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, বড় ধরনের গন্ডগোল আশঙ্কা বাড়তে পারে, তাই কেউ শুভেন্দু অধিকারীর বক্তব্যে প্ররোচনায় পা দেবেন না, এমনটাই আবেদন করছেন শান্তিপ্রিয় রাজ্যবাসীর কাছে। অর্থাৎ শুভেন্দু বাবুর বক্তব্যে প্ররোচনা উস্কানি রয়েছে বলে মনে করছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতাকে নিশানা করেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেছেন যে মন্তব্য উনি করেছেন তাতে আমরা যারা সরকারের সদস্য তারা প্রত্যেককে অপমানিত বোধ করছি। বিরোধী দলনেতা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যে ধরনের মন্তব্য করেছেন, তিনি মুখ্যমন্ত্রীকে এবং এই সরকারকে বলা মানে আমরা যারা সকলেই সরকারের সদস্য তারা অত্যন্ত অপমানিত বোধ করেছে। এবং এই ধরনের কথা আমার মনে পড়ে না, আমার দীর্ঘদিনের এই বিধানসভায় আসা মনে পড়ে না কখনো কোনো সদস্য এই ধরনের উক্তি করেছেন। তিনি এই সরকারকে বলেছেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যে আনসারুল্লাহদের সরকার চলছে, মুসলিম লীগ 2 নম্বরের সরকার চলছে এবং কাশ্মীরি জঙ্গিদের সরকার চলছে। এই ধরনের মানে খুব কুৎসিত মন্তব্য করেছেন, যেটা কিনা আমাদের সকলকে অসম্মানিত করেছে, অপমানিত করেছে এবং মুখ্যমন্ত্রীর নাম করে বলেছেন, আমাদের নেত্রীকে অপমানিত করেছেন। এই কারণের জন্যই আমরা আজকে এখানে একদিকে যেমন তার এগেনস্টে প্রিভিলেজ মোশন এনেছি এবং তারপরে যে বিধানসভায় দাঁড়িয়ে আমরা বুঝতেই পাচ্ছেন বিধানসভায় বাকযুদ্ধ কেমন জমে উঠেছে। বিজেপি এখন হিন্দুত্বের রাজনীতি করে জয়লাভ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অর্থাৎ একটু আগে তিনি যেমনটা বললেন যে কোথাও তারা অপমানিত বোধ করছেন শুভেন্দু বাবুর বক্তব্যে, আবার তিনি একই সঙ্গে এটা বলছেন কোথাও তার বক্তব্যে একটা অদ্ভুত উস্কানির সন্দেহ রয়েছে, উস্কানি রয়েছে, যেটা হিন্দুত্বের জিগির তোলার চেষ্টা করছেন শুভেন্দু বাবু। দেখুন, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য ওরা অতীতে যত রকম ভাবে চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে, এই রাজ্য থেকে আমাদের সরাতে পারেনি। এখন শেষ চেষ্টা করছে হিন্দুত্ব রাজনীতি করে যদি এখানে ইলেকশনে জয়লাভ করা যায়, কিন্তু সেটা করতে গিয়ে যে সমস্ত বক্তব্য রাখছেন তা এই বাংলাকে অশান্ত করার পক্ষে যথেষ্ট। ঠিক যে আশঙ্কা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় করছেন, একই আশঙ্কা করছেন বর্ষিয়ান এই তৃণমূল বিধায়ক। কেউ পক্ষে বলবেন, কেউ বলবেন বিপক্ষে, এটাই গণতন্ত্রের সৌজন্য বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আজকে বিধানসভায় দীর্ঘ সময় তিনি বক্তব্য রাখেন বিরোধী শূন্য বিধানসভা, এবং সেখানে তিনি এই বক্তব্য জানান। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। আর্গুমেন্ট দিয়ে কেউ পক্ষে বলবেন, কেউ বিপক্ষে বলে, গণতন্ত্রে এটাই শোভনীয়, গণতন্ত্রে কিন্তু এটাই সৌজন্য। বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিং এ গিয়েছিলাম, তো আমি দেখলাম নৌশাদ প্রেজেন্ট ছিল, বাট অন্য কেউ প্রেজেন্ট ছিল না বিরোধী দলের। কিন্তু আমাদের পার্টি তো পার্লামেন্টের বিরোধী দলের সরকার যে মিটিং ডাকে
পার্লামেন্টারি পার্টি যে মিটিং ডাকে, আমাদের সাথে ধারাগত বিরোধিতা থাকা সত্ত্বেও, আদর্শগত বিরোধিতা থাকা সত্ত্বেও আমাদের সাংসদরা কিন্তু প্রত্যেকটা মিটিং এ অ্যাটেন্ড করে। এটাই পার্লামেন্টের ডেমোক্রেসির সৌজন্য। শুভেন্দু অধিকারীদের বিধানসভা বয়কট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শোনালাম। এরপর কি বলছেন মমতা? বাংলার মর্যাদাকে ক্ষুণ্ণ করতে আরো চক্রান্ত করা হচ্ছে, আর বলা হচ্ছে তাদের নাকি বলতে দেওয়া হয় না বিধানসভায়। তিনি অভিযোগ করেছেন সিপিএম, কংগ্রেস, বিজেপি একসঙ্গে হয়ে কথা বলতে দেয়নি তাকেও একসময়। বক্তব্য রাখতে গিয়ে ওরা অসংলগ্ন কথা বললেও আমরা বলি না, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 50% টাইম দেওয়া হয় বিরোধী দলকে। রেশিও দেখুন, এবার রেশিও দেখে ভাগ করুন কতটা পাওয়া উচিত, কতটা পায়। তা সত্ত্বেও অপপ্রচার, কুৎসা, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য। নিজেদের সংকীর্ণভাবে উপস্থাপনা করছেন যে তাদের নাকি বলতে দেওয়া হয় না। আর কত বলবেন? বলতে বলতে বক বক বকম হয়ে যাবেন একদিন। বাইরে কি বললেন ভিডিওতে? অ্যাসেম্বলিতেও বলেছেন, কাগজ ছুঁড়েছেন বলেছেন, আমিও ছুঁড়েছি। শুনুন, আপনারা কতজন আছেন সংখ্যায়? আমি যখন কাগজ ছিঁড়েছিলাম তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না, একটা কোয়েশ্চেন অ্যান্সারে পার্ট নিতে দিত না। 39% ভোট পেয়েও 2004-এ যখন আমি একা হয়ে গিয়েছিলাম, আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না, স্পেশাল মেনশন করতে দেওয়া হতো না, কলিং অ্যাটেনশন করতে দেওয়া হতো না, কোয়েশ্চেন জিজ্ঞেস করতে দেওয়া হতো না। এরা তো রোজ বলে। আমি নিজে তো কত প্রশ্নের উত্তর দিয়েছি, প্রতিদিন বক্তব্য রাখি। হ্যাঁ, বক্তব্য রাখতে গিয়ে কিছু অসংযত কথাও বলে, কিছু অসংলগ্ন কথাও বলেন, যেটা আমরা বলি না, বলা উচিত নয়। মনে রাখবেন, কথা বলাটাও একটা আর্ট। ওরা আমাকে ফেস করতে পারে না বলে আমার বলার সময় ওরা থাকে না। বিরোধীদের উদ্দেশ্যে বিধানসভা থেকে এমনটাই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্যও জানে না, বলল আমি মুসলিম লীগ, তাই শবে বরাতের ছুটিতে, শবে বরাতের 2 দিন ছুটি দিয়েছি। আই চ্যালেঞ্জ দিস। এবং ওরা আমাকে ফেস করতে পারে না বলে আমি বলার সময় থাকি না। আর মমতা ব্যানার্জির ভয়টাই নেই, ভয়কে জয় করে এখানে দাঁড়িয়ে আছি। কত বুকের পাটা দেখি। ভুলে গেছিলেন শবে বরাতের পরের দিন রাজবংশী নেতা ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন? ছুটিটা তার জন্য ছিল, একদিন শবে বরাতের ছুটি আর একদিন পঞ্চানন বর্মার জন্য ছুটি। ছুটির ক্যালেন্ডারটা দেখবেন। এবং পারলে রাজবংশীদের ভোট চাইতে যাবেন না। পঞ্চানন বর্মার ছুটি নিয়ে যারা এই নোংরা রাজনীতি করেন। বিধানসভার বাকযুদ্ধ রীতিমতো জমে উঠেছে। তবে বিধানসভার বাকযুদ্ধের হয়তো খানিকটাই আপনাদের দেখাতে পারলাম। সারা দিন বিধানসভায় কার্যত খবর আর খবর। তবে আমাদের গ্রাউন্ড রিপোর্টের খবর শেষ হচ্ছে না। একটা বিরতির পর ফিরে আসছি আরো 2টো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, মিস করবেন না। শুভেন্দুর বিরুদ্ধে আবার স্বাধিকার ভঙ্গের নোটিশ, পাগড়ি বেঁধে বিধানসভায় প্রতিবাদে বিজেপি। বিরোধী দলনেতার নিন্দা করলেন মাননীয় অধ্যক্ষ। অধিবেশন বয়কট বিজেপি বিধায়কদের।
বিরোধী শূন্য বিধানসভায় জবাবে ভাষণ মুখ্যমন্ত্রীর। শুভেন্দু কত বড় হিন্দু নেতা, প্রশ্ন মমতার। প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে লিখবেন মুখ্যমন্ত্রী। এই সময় আজ রাত 9টায়। দেশ বিদেশ শহর জেলা কি ঘটছে, কোথায় ঘটছে, কে বলছেন, কি বলছেন, রং ছাড়া সোজা সাপটা দেখুন সুপার প্রাইম টাইম প্রতিদিন রাত 8টায়। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর, ব্যস্ততার শহর, রাজনীতি, খেলা, বিনোদন, সারাদিনের কলকাতা 8 ঘন্টায়। দেখুন মহানগর প্রতিদিন সন্ধ্যে 6টায়। কোচবিহার থেকে কাকদ্বীপ, বাঘমুন্ডি থেকে বারাসত, 23 জেলা 341 ব্লক, বঞ্চনা, দুর্নীতি, সাফল্য, হিংসা, টুকিটাকি খবর, বড় সড়ো খবর, বাংলার সব খবর দেখুন আজকের বাংলা, প্রতিদিন সন্ধ্যে 6:30 ও রাত 10টায়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট, আর আমার এবার দ্বিতীয় টপিক। ঠিক কয়েক মাস পরেই ছিল 2024 সালের লোকসভা নির্বাচন, আর তার আগে বড় রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছিল কেন্দ্রের শাসক দল বিজেপি। নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে রাজনৈতিক দলগুলি নাম এবং অনুদান দাতাদের নামও প্রকাশ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। দীর্ঘ শুনানির পর তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক, তাই এই প্রকল্প বাতিল হওয়া উচিত। নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার আইনকে লঙ্ঘন করছে। নির্বাচনী বন্ড কুইড প্রো কুও, অর্থাৎ যে কোনো কিছুর বিনিময়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া। ভারতীয় স্টেট ব্যাংক এই ধরনের বন্ড দেওয়া বন্ধ করবে। ব্যাংক কর্তৃপক্ষ নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের মাধ্যমে জমা দেওয়া সমস্ত অনুদানের তথ্য আদালতে জমা দেবে। এটাই ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ। ভোটে কালো টাকার খেলা বন্ধ করার কথা বলে নির্বাচনী বন্ড চালু করেছিল বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2018 সালে প্রয়াত অরুণ জেটলি নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করেছিলেন। 2017 অর্থ বিলের মাধ্যমে আইনে একগুচ্ছ সংশোধনী এনে মোদী সরকার 2018 সালে নির্বাচনী বন্ড চালু করেছিল। অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিপিএম এবং অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রাইট বা এডিআর নামে একটি সংগঠন। কিন্তু কিভাবে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সুবিধা পেত রাজনৈতিক দলগুলি? চলুন আজকে আরেকবার মনে করা যাক, একবার দেখা যাক। কোন ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিতে হতো। রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই টাকা বন্ড ভাঙিয়ে নিতে পারত, কিন্তু কে কত টাকা দিচ্ছেন তা বোঝা যেত না, কারণ সেই তথ্য আরটিআই এর মাধ্যমে দিতে বাধ্য ছিল না কেউই। এই বন্ডের ফলে কর্পোরেট সংস্থার পাশাপাশি বিদেশিরাও টাকা দিতে পারতেন রাজনৈতিক দলগুলিকে, যার বিনিময়ে ব্যক্তি বা সংস্থা 100% কর ছাড় পেত। ফলে কোন কর্পোরেট সংস্থা ভোটে সাহায্য করে বিনিময়ে কোন দলের থেকে কি সুবিধা নিচ্ছিল তা জানার উপায় ছিল না। সে কারণে বিরোধীদের অভিযোগ ছিল কেন্দ্র এবং অধিকাংশ রাজ্য ক্ষমতায় থাকার সুবাদে অর্থ আমদানি কার্যত চিরস্থায়ী বন্দোবস্ত করে ফেলেছিল বিজেপি। সেই তথ্য সামনে আসলে দেখা যায় আশঙ্কাই সত্যি। ইলেকটোরাল বন্ড পাওয়ার নিরিখে রাজনৈতিক দলগুলির মধ্যে এগিয়ে ছিল বিজেপি। বিজেপির ধারে কাছে ছিল না কোনো রাজনৈতিক দল।
এবার চলুন আপনাদেরকে দেখাই তথ্য পরিসংখ্যান দিয়ে। 2019 সালের 12 এপ্রিল থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত নির্বাচনী বন্ডের হিসেবে নির্বাচনী বন্ডে 6060 কোটি টাকারও বেশি পেয়েছিল বিজেপি। তালিকার দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল কংগ্রেস, তারা পেয়েছিল 1609 কোটি টাকায়। তৃতীয় স্থানে ছিল কংগ্রেস, তারা পেয়েছিল 1400 কোটিরও বেশি। তাৎপর্যপূর্ণভাবে প্রথম 20টি দলের মধ্যে কোথাও ছিল না সিপিআইএম এর নাম, যার জন্য এই মামলাটি করেছিল সিপিএম। সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণার সময় এটা স্পষ্ট করে বলেছিল যে কেন্দ্র চাইলে এটিকে সংসদে বিল আকারে এনে তা আইন হিসাবে পাশ করালে এই ব্যবস্থা ফেরাতে পারবে। কি বলেছিল? আই রিপিট, আমি আবার আপনাদেরকে বলছি, একটু ভালো করে দেখুন কি বলেছিল সুপ্রিম কোর্ট। বলেছিল কেন্দ্র যদি চায় এই অসাংবিধানিক বলে আখ্যা দেওয়া তাদের এই আইনকে সংসদে বিল আকারে এনে তা আইন আকারে পাশ করলেই এটিকে বৈধ মর্যাদা আবার পেতে পারে। ঠিক এই টুইস্ট থেকেই আবার ইলেকশন বন্ড সামনে আসছে, অর্থাৎ সেই পথেই হাঁটলো কেন্দ্র। চলতি বছরে বাজেট পেশের দিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দেন নতুন আয়কর আইন আনতে চলেছে কেন্দ্র। সেই মতো 64 বছরের পুরনো আয়কর আইনের পরিবর্তন করে সরকার একটি নতুন আয়কর বিল এনেছে। তাতে উল্লেখ করা হলো ইলেকটোরাল বন্ডের। নতুন আয়কর বিলের 8 নম্বর তফসিলে নির্বাচনী বন্ডের কথা উল্লেখ করা হয়েছে। 622 পৃষ্ঠার এই বিলটি বর্তমানে আইনের একটি সরলীকৃত সংস্করণ, যাতে 4000-এরও বেশি সংশোধনীর উল্লেখ রয়েছে। চলুন এবার আপনাদেরকে দেখাই এ নিয়ে রাজনৈতিক মহল কি বলছে। মোদী সরকারটা তৈরি করেছে এদেশের লুটেরা ধনতন্ত্র, যাদের ক্রনি ক্যাপিটালিস্ট, যে সরকারকে তার নীতি পরিবর্তনে বাধ্য করে মানুষকে লোটবার আইন তৈরি করবার জন্য। ফলে এরা চায় নরেন্দ্র মোদী আসুক, সেই জন্যই পিছনের দরজা দিয়ে টাকা আনবার জন্য ইলেকটোরাল বন্ড হয়েছিল। কিন্তু সেটা একেবারেই অসাংবিধানিক, আমরা প্রথম থেকেই সিপিআইএম বলেছিলাম এবং সুপ্রিম কোর্টে মামলাও করেছিলাম। কর্পোরেট এবং সাম্প্রদায়িক যে আঁতাত, বিজেপি এবং কর্পোরেট যে আঁতাত, শুধু বিজেপি তো না, এরা যে তৃণমূলে তো ইলেকটোরাল বন্ড থেকে প্রচুর টাকা পেয়েছে, তার আমরা বিরোধিতা করব এবং আমরা চাইব এদেশের সমস্ত গণতান্ত্রিক মানুষ তারা এর বিরোধিতায় আসুন। এবার চলুন আমাদের তৃতীয় টপিকে আসা যাক। খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমার আপনার চোখের সামনে ঘটছে এই ঘটনা। আপনি দেখেও অদেখা, আপনি বুঝতেই পারছেন না যে আসলে ঘটছেটা কি। আমার তৃতীয় টপিক সফট টার্গেট, বার্ধক্য। শহরের বুকে অপরাধ রাজ চালাতে একাকী বৃদ্ধাদের টার্গেট করছে দুষ্কৃতীরা। শহরে পর এমন এক একটি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আর আপনাদের দেখাবো প্রথম ঘটনা 3 দিনের মধ্যেই। খাস কলকাতায় একাকী বৃদ্ধার বাড়িতে ডাকাতি, 15,000 টাকা নগদ, বিপুল সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। একদম ঠিক, সেন্ট্রাল এভিনিউয়ের ঘটনা। কি ঘটনা ঘটেছিল আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। 326/A সেন্ট্রাল এভিনিউ, 326/A সেন্ট্রাল এভিনিউ, অর্থাৎ একেবারে শহর কলকাতার মধ্য অংশ। এই বাড়ির 68 বছরের বাসিন্দার নাম মধুমিতা মিত্র। তার 3 তলা একটি বাড়ি। সেই বাড়িতেই রাতে ডাকাতির ঘটনা হয় গত বুধবার। বাড়িতে একাই থাকেন মধুমিতা মিত্র, তবে দেখভালের জন্য রয়েছেন তার একজন কেয়ারটেকার এবং একজন পরিচারিকা। মেয়ে থাকেন বেঙ্গালুরুতে। কয়েকদিন আগে মেয়েকে বিমানবন্দরে ছাড়তে গিয়ে সেখানে পড়ে যান ওই বৃদ্ধা। তার ফিমার অর্থাৎ এই হাঁটুর ওপরের হাড়টি ভেঙে যায়। তাই বাড়িতে শয্যাশায়ী ছিলেন মধুমিতা দেবী। কি বলছেন এ নিয়ে তার ফিজিওথেরাপিস্ট, শুনুন। না, রিসেন্টলি এই 2 দিন এসছি, তারপরে এই 2 দিন আসেনি। ও তার আগের দিন, ঘটনার আগের দিন। হ্যাঁ, 11 যেদিন হয়েছে তার আগের দিন। আমি সকালে এই টাইমে। না না না, ওনার তো এই সবে অপারেশন থেকে মানে এখনো উঠে হাঁটা চলা করতে পারে। হ্যাঁ, ওই একজন কেয়ারটেকার আছে, একজন পরিচারিকা আছে। আপনি কি এখানে পার্মানেন্টলি থাকেন? হ্যাঁ থাকে, তারা এখানেই থাকে। একজনকেই দেখি আমি, পরিচারিকা একজন, মহিলা একজন আর 2জন ছেলে আছে।
এই আর কেয়ারটেকার, ওই কাজ করে আর কি। হ্যাঁ, বুধবার রাত 11:30 থেকে 12টার মধ্যে কেয়ারটেকার বাড়ির কলিং বেল বাজান। স্বাভাবিকভাবেই 3 তলা থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে গেট খুলে দেন ওই প্রৌঢ়ার দেখভালের দায়িত্বে থাকা বৃদ্ধা পরিচারিকা। তখন এক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। প্রৌঢ়াকে ভয় দেখিয়ে লুটপাট চালানো হয়। এই হচ্ছে সেন্ট্রাল এভিনিউ। আমার পিছনে যে সিগন্যালটি দেখা যাচ্ছে ওটি বিডন স্ট্রিট ক্রসিং, এবং সেখান থেকে এই সেন্ট্রাল এভিনিউ এর ওপরে এই হচ্ছে বাড়ি, যে বাড়িতে থাকেন 68 বছর বয়সী মধুমিতা মিত্র, এবং তিনি পুরনো বাড়ি একাকী থাকেন, এবং সেই বাড়িতে একজন তাকে দেখভাল করার জন্য একজন পরিচারিকা থাকেন, এবং এই বাড়িতে দুজন কেয়ারটেকার থাকেন। মিঠেলাল নামে একজন কেয়ারটেকার থাকেন যিনি ডে শিফটে কাজ করেন, এবং সমীর নামে একজন কেয়ারটেকার থাকেন যিনি নাইট শিফটে কাজ করেন। একজন ফিজিওথেরাপিস্ট তিনি আসেন, কিন্তু তিনি 11 তারিখের পর এই বাড়িতে আর আসেননি বলেই তিনি দাবি করেছেন। ঘটনা ঘটেছে 12 তারিখ রাত 11:30 নাগাদ। বাড়ির মালকিন এবং কেয়ারটেকারের দাবি অনুযায়ী এক বা দুজন ব্যক্তি তারা কাটারি সঙ্গে নিয়ে এই বাড়িতে ঢোকেন। বাড়ির যিনি কেয়ারটেকার তাকে সেই কাটারি দিয়ে ভয় দেখিয়ে ওপরতলায় চলে যান। ওপরতলায় বাড়ির মালকিন মধুমিতা মিত্র ছিল, তিনি শয্যাশায়ী, তার ফিমার বোন ভেঙে গিয়েছে, তিনি বিছানা থেকে উঠতে পারেন না। তাকে কাটারি দিয়ে ভয় দেখানো হয়। নগদ 15,000 টাকা এবং বেশ কিছু সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই বাড়ির কেয়ারটেকারের কথায় বেশ কিছু অসঙ্গতি পেয়েছে পুলিশ, আর সেই কারণেই কেয়ারটেকার সমীরকে জিজ্ঞাসাবাদ করছে বরতলা থানার পুলিশ। সব মিলিয়ে শহরে ফের একাকী অসহায় বৃদ্ধার ওপরে এই যে আক্রমণ, সেই আক্রমণ ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে। এনকেটিভি বাংলার জন্য শুভজিতের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা। একটা বিয়ে হয়েছে, ডাকাতি হয়েছে, সেজন্য এসেছি ডাকাতে। আপনি থাকেন কোথায়? আমি থাকি বালিগঞ্জে। উনি ফোনে কথা বলেছেন আপনার সঙ্গে ঘটনার পর? হ্যাঁ, ইমিডিয়েটলি কথা বলেছি। উনি স্টেবল আছেন মোটামুটি? আমি দেখতে যাচ্ছি সেটা। এখানে কুকুর ফুকুর থাকে, হ্যাঁ, আমরা শুয়ে থাকি এখানে, সামনে শুয়ে থাকে, ওই সাইডে শুয়ে থাকে। তো কেউ যদি ঢোকে বা বেরোয়, হ্যাঁ, তো আমরা তো নিশ্চয়ই কিছু আওয়াজ পাবো। সেই আওয়াজটা পাননি তাই তো? কোথা থেকে পাবো? কুকুরও চেল্লাচ্ছেন না। যে কারণে বারবার বলছি যে কেয়ারটেকার এবং পরিচারিকা, বলছি যে একটা বিষয় বলুন, এদের বাড়িতে এমনি বাইরের লোকজন আসা যাওয়া করে না করে? কে মামা আসছে, কে কাকা আসছে, কে ভাই আসছে, কে আসছে। সরকারি জমিতে জঙ্গলটা থাকার জন্য বাইরে নানা রকম লোক আসছে এবং ভেতরে অসামাজিক কাজ হচ্ছে। এটা আমরা নিজেরাও চোখে দেখছি, দিনের বেলাতেও হচ্ছে। আর এরপর বাড়ির ভেতরে যারা থাকে তারা দুজন বহু পুরনো কেয়ারটেকার, তারা সকলে চাকরি করে। সকালবেলা বৌদি রান্নাবান্নার ব্যবস্থা করে দিয়ে তারা যে যা নিজের কাজে চলে যায়। আর একজন রাজাবাজারের মিস্ত্রি মতো 4 মাস ধরে রয়েছে। সে যেদিন চুরিচামারি হলো তার সেই দিনকেই সকালবেলা সে বললো বাড়ি চলে যাচ্ছে। অনেক তথ্য পাওয়া গেছে, তদন্ত চলছে, জানালেন কলকাতার সিপি। ওটা কেসটা তদন্ত হচ্ছে, অ্যাডভান্স স্টেজে আছে, আমরা অনেক ক্লু পেয়েছি। অ্যান্ড যেটা বোঝা যাচ্ছে দ্যাট ইনসাইডার নিশ্চয়ই কেউ আছে যে এইরকম ইনফরমেশন দিয়েছে। অ্যান্ড এটা আমরা কোয়েস্ট মলে যে ইনসিডেন্ট হলো, নারকেল ডাঙ্গায় হলো, দুটোতেই আমরা দেখেছি ইনসাইডার মানে ভিতরে যারা আছে, যারা ওই এলাকা জানে বা বাড়ি জানে, ওরা নিশ্চয়ই ইনফরমেশন দিয়েছে। তার উপর পুলিশ কাজ করছে। অ্যান্ড যারা এইরকম আইসোলেটেড বা এজেড যারা আছে ওদের আরো কিভাবে সিকিউরিটি বাড়ানো যাবে তার নিয়েও অনেক কথা হয়েছে। অ্যান্ড ডেফিনেট স্পেসিফিক ইনস্ট্রাকশনস আমরা দিয়েছি। পুলিশ কাজ করছে, পুলিশ তথ্য অনুসন্ধান করছে, এবং পুলিশ মনে করছে যে পরিবারের কেউ বা কাছাকাছি থাকা কোনো ব্যক্তিরা এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। পূর্ববর্তী ঘটনার রেফারেন্স টেনে এমনটাই অনুমান করছেন, কিন্তু এখনো তথ্য পরিষ্কার নয়। বৃদ্ধ ওখানে একা থাকেন এটা জেনেই দুষ্কৃতীরা এসেছিল, এই কাজ করেছে। ওরা জানে ওদের কেউ কিছু করতে পারবে না। পুলিশের ভূমিকাকেই কার্যত কাঠগড়ায় তুললেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, সরব বিরোধীরা। এই যে বৃদ্ধা ওখানে একা থাকে, নানা রকম প্ল্যান পরিকল্পনা করেছে, এরা এটাও ভেবেছে
যে ওখান থেকে লালবাজারটা খুব কাছে। ওরা এটাও ভেবেছে যে এটা সুন্দরবন এলাকা নয়, ওরা এটাও জানে যে ওখানে কাউন্সিলর অফিস আছে, এমএলএ অফিস আছে, বড় কমিটির চেয়ারম্যান আছে। তাহলে করছে কেন? ভয় নেই ম্যাডাম, ভয় নেই, কোনো ভয় নেই। প্রশাসন অ্যারেস্ট করবে, নানা রকম করবে, আপনি দেখবেন কোনো পানিশমেন্ট নেই। এবং জেলে গেলেও তাদেরকে আনন্দ করে একটা সিন্ডিকেট হয়েছে, তাদেরকে সুন্দর করে বের করে দেওয়ার জন্য একটা সিন্ডিকেট হয়েছে। সেন্ট্রাল এভিনিউ তলা ধর্মতলা চত্বর পর্যন্ত তার কি অবস্থা আছে রাত্রিবেলা সেটা প্রত্যেকেরই জানা। পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। বিভিন্ন সংখ্যালঘু ছোট ছোট যে সমস্ত এলাকা ছিল সেখানে এমনিতেই পুলিশ ঢোকে না, সেখানে সমস্ত কিছু ছাড় আছে। তাদের নিয়ন্ত্রণে সরকার চলে গেছে। ধর্মতলা কারা নিয়ন্ত্রণ করছে? ধর্মতলা যারা নিয়ন্ত্রণ করছে কারা? ধর্মতলা একটা শতাব্দী প্রাচীন ঐতিহ্য আছে, বিভিন্ন দোকান আছে, তাদের সামনে পৌঁছে দিয়েছে, দখল করে দিয়েছে ফুটপাত, মেয়রের নেতৃত্বে হয়ে গেছে। কি করবে? শুধু সেন্ট্রাল এভিনিউ নয়, সেন্ট্রাল এভিনিউ এর পর এবার আপনাদেরকে দেখাবো দমদমের ঘটনা। দমদম পুরসভার 7 নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোড এলাকাতেও ডাকাতির ঘটনা। ঘরে একা একাকী বৃদ্ধ বৃদ্ধা, সফট টার্গেট জেনে দুঃসাহসিক ডাকাতি দুষ্কৃতীদের। আপনাদের দেখাবো যে ঠিক কি ঘটনা, কি ঘটেছিল। 7 জনের ওই ডাকাত দল বৃদ্ধ দম্পতির বাড়ির একতলার ঘরের জানলা ভেঙে ওপরে ওঠে। প্রায় 70 ঊর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধাকে হাত দেখিয়ে, ভয় দেখিয়ে তাদের মুখ হাত পা চেপে ধরে, ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। তারপরে ডাকাতরা আলমারি ভেঙে সর্বস্ব লুট করে। সিসিটিভিতে ওই 7 জনের বাড়িতে ঢোকার ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। 75 বছর বয়সী শঙ্কর মজুমদার পক্ষাঘাতগ্রস্ত হয়ে 8 বছর ধরে শয্যাশায়ী। কিছু বুঝতে পারছেন? আগের ঘটনাতেও ওই ব্যক্তি শয্যাশায়ী ছিলেন, আর এখানেও শঙ্কর বাবু পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী। এই খবর যাচ্ছে দুষ্কৃতীদের কাছে। তার স্ত্রী মানে শঙ্কর মজুমদারের স্ত্রী পুতুল মজুমদারকে মুখে চাপা দিয়ে ভয় দেখিয়ে তার হাতের আংটি সহ শরীরের যাবতীয় গহনা অলংকার খুলে নেয় দুষ্কৃতীরা। কর্মসূত্রে বৃদ্ধ দাম্পতির ছেলে দেবাশিস মজুমদার থাকেন মহারাষ্ট্রে। এলাকাবাসীদের দাবি, এই ধরনের ঘটনায় এই এলাকায় আগে কখনো ঘটেনি। স্বাভাবিকভাবেই ডাকাতির ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। সকালবেলা ফোন গেছে, তখন 5টা বাজে। আমাকে ভাগনাবু ফোন করলো যে মামা বাড়িতে নাকি এরকম লোক ঢুকে নাকি সবকিছু নিয়ে চলে গেছে। আমি সঙ্গে সঙ্গে এসছি এখানে। আসার পরে দেখছি যে ওপাশের গ্রিল খুলে ওরা বাড়িতে ঢুকেছে, গিয়ে উপরে গিয়ে দোতলায় আমার আরো একটা দরজা রয়েছে, সেই দরজা খুলে দিদিকে যেয়ে ধরেছে। দিদির উপরে অনেক টর্চারিং করে, এবারে দিদির গায়ে কিছু ছিল সোনাদানা, সেটা তো নিয়েছেই, প্লাস আলমারি থেকে এই ভাগনা বইয়ের যেসব ছিল এগুলো নিয়ে। কতজন এসেছিল? 7-8 জন, 7 জন তো হবেই। পুলিশকে দেখছি, পুলিশকে বলি, পুলিশ তো তদন্ত করছে, দেখছে। সমস্ত ব্যাপারটাই তো পুলিশ দেখবে, তদন্তটা পুলিশের হাতে, কিন্তু আমাদের হাতে নেই কিছু। কোথাও কি মনে হচ্ছে যে একজন পেইং গেস্ট তিনি কালকে রাতেই ছিলেন না, তার ঘরটাকে ব্যবহার করে থাকতেই পারে। এরা কোথাকার মানুষ, কি করে কিনে আমাদের কাছে কোনো নলেজ নেই, থানাও কোনো নিয়ম অনুযায়ী তো আমরা বারবার পরিচিত। যখনই বাইরের লোক রাখবে আমাদের সঙ্গে তো তার পরিচিত, আমরা জেনে নেবো কোথা থেকে। প্রথমে সেন্ট্রাল এভিনিউ, এরপর দমদমের ঘটনা দেখালাম, আর এবার আপনাদের দেখাবো রিজেন্ট পার্ক এলাকার ঘটনা। রিজেন্ট পার্ক থানা থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে ফিল্মি কায়দায় লুট। ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের সাহস উত্তরোত্তর বাড়ছে। ফ্ল্যাটে আগে থেকে লুকিয়েছিল 2 দুষ্কৃতী। গৃহকর্ত্রী ফিরতেই তার উপর আচমকা হামলা চালায় দুষ্কৃতীরা। পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় প্রৌঢ়াকে। চিৎকার করলে বেঁধে দেওয়া হয় মুখ। এরপর গলায় ছুরি ঠেকিয়ে চলে দেদার লুট। লুটপাটের পর প্রৌঢ়াকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সোনার গহনা এবং নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনার গহনা এনে রেখেছিলেন ওই প্রৌঢ়া। এটাই কি কাল হলো? তারপরই এই লুটের ঘটনা। ডাকাতির নেপথ্যে পরিচিত কেউ আছে বলে মনে করছে পুলিশ। উত্তর কলকাতার বৃদ্ধা বাড়িতে ধারালো অস্ত্র দেখিয়ে ডাকাতি, তার কিনারা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি পুলিশ। ফের
দক্ষিণ কলকাতা রিজেন্ট পার্ক থানা এলাকায়, একদম রিজেন্ট পার্ক থানার ঢিলছোড়া দূরত্বে একটি বাড়িতে হঠাৎই কাল রাত্রিবেলায় অতর্কিতে কিছু দুষ্কৃতী আসে এবং একই পন্থায় একই পদ্ধতিতে ধারালো অস্ত্র দেখায় এবং লক্ষাধিক টাকা লুট করে নিয়ে চলে যায় এবং যাওয়ার সময় সেই মহিলাকে হাত বেঁধে মুখে ন্যাকড়া গুজে দিয়ে চলে যায়, বাইরে থেকে দরজা বন্ধ করে। পরবর্তীকালে তার স্বামী আসার পর আর দরজা খোলে। অভিযোগ দায়ের করা হয়েছে রিজেন্ট পার্ক থানায়। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ক্যামেরায় সমীরনের সঙ্গে সুস্মিত, এনকেটিভি বাংলা, কলকাতা। বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। ঢুকেই ঘুরে যখন তাকিয়েছে আমার টেবিলের উপরে কাঁচের প্লেটগুলো ছিল, ওটা আমার হাতে নেওয়া ছিল। ওটা ঘুরেই আমাদের দেখে আমি ভয় পেয়ে ফেলে দিয়েছি। তারপরে ওরা আমি পাশের বাড়ির মাসিমা আছে, খুব জোর চিৎকার করেছে। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। তারপরেই আমাকে এখানে আমাকে বলছে যে চাবিটা আর কি আছে, গ্যাস চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল, টাকা ছিল। গয়না কতটা তাও ছিল, আমার হার ছিল, 3-4টে হার ছিল, বার ছিল। মারধর করেছে আপনাকে? আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। হাত পা বেঁধেছিল? তারপরে আমার হাজবেন্ড যখন এসেছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে। আচ্ছা আচ্ছা। আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। দুজন ছিল। কিরকম অবস্থায় ছিল ওরা? মুখে মাস্ক বা কিছু? হ্যাঁ, মাস্ক পরা ছিল। আর ওই ডেলিভারি বয়ের যেরকম হয় না, ওর একাকী, বার্ধক্য, অসহায়, কেউ নেই বাড়িতে। কাউকে ভরসা করে পরিচারিকা রেখেছেন, কেউ বা রান্নার লোক। তারাই কি এই অঘটন ঘটাচ্ছেন? দীর্ঘদিনের অভিজ্ঞতাকে সঞ্চয় করেছেন পুলিশ জীবনে চাকরি করতে গিয়ে। আমরা এমনই এক পুলিশ কর্তার সঙ্গে কথা বলেছিলাম, যিনি কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। এই ধরনের ঘটনা ঘটলে অবিলম্বে কি করা উচিত, কেন এই ধরনের ঘটনা ঘটছে, কোন সুযোগ নিচ্ছে অপরাধীরা, এই সমস্ত বিষয় খুলে বলেছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। দেখুন। যারা ক্রিমিনাল, যারা এই চুরি করতে আসে কিংবা ডাকাতি করতে আসে, রাহাজানি করতে আসে, তারা প্রথমে রেকি করে নেয় যে কোনখানে গেলে কোনো রেজিস্ট্যান্স পাবো না। ওরা জানে, ওরা রেকি করে দেখে যে এই বৃদ্ধ বৃদ্ধাদের কাছে গেলে তাদের এজ হয়ে গেছে কিংবা তারা খুব অসুস্থ অবস্থায় শুয়ে আছে, তো তাদের কাছ থেকে কোনো রেজিস্ট্যান্স পাবো না, ধাক্কা পাবে না কিংবা আমাদেরকে আটকানোর জন্য কোনো প্রচেষ্টা করবে না। সেই জন্যই এইসবদের উপরে সৃষ্টি হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, তাদের কাছে এটাও খবর রাখে যে তাদের কাছে গেলে ডাকাতি করলে তারা কিছু রোজগার করতে পারবে, অর্থাৎ লুট করতে পারবে। তাদের কাছে অর্থ আছে। অনেক বৃদ্ধ বৃদ্ধা আছে যারা হয়তো খুব গরিব, বৈভবশালী নয়, অর্থশালী নয়, তাদের কাছে যায় না। কিন্তু যাদের কাছে অর্থ এবং সবকিছু আছে তাদের কাছে এই অ্যাটাকটা করে। এটা হচ্ছে ক্রিমিনালদের উদ্দেশ্য। এটা আটকাতে গেলে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে আমাদের পুলিশের থিওরিকে বলা হয় যে প্রিভেনশন অফ ক্রাইম অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম। তো প্রথম হচ্ছে লোকাল থানা, লোকাল পুলিশ স্টেশন, তাদেরকে এটাকে প্রিভেন্ট করতে হবে উইথ দ্য হেল্প অফ ডিটেকটিভ ডিপার্টমেন্ট, এসটিএফ, সিআইডি অর্গানাইজেশন যারা যারা আছে তাদের মাধ্যমে হেল্প নিয়ে, ইন্টেলিজেন্স খবর নিয়ে এটাকে প্রিভেনশন করতে হবে। কন্টিনিউয়াস রাউন্ড এবং যেই সব জায়গা খবরাখবর যে অমুক জায়গায় ভদ্রলোক ভদ্রমহিলা একটু মানে অর্থশালী, তাদের বাড়িতে যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে, গ্রাউন্ড ফ্লোর না দোতলায় থাকে। সুতরাং এগুলো প্রত্যেকটা জিনিসকে লোকাল পুলিশ স্টেশনের অফিসাররা তাদের বিট অনুযায়ী চেক করবে। বিট মানেটা কি? বিট মানেটা হচ্ছে একটা পুলিশ স্টেশনকে মিনিমাম ধরুন 7টা কি 8টা ভাগে ভাগ করা হয়। একটা বড় এলাকা সেটাকে 8টা ভাগে ভাগ করে নেওয়া হয়। এক একটা ভাগকে আমরা বলি পুলিশের ভাষায় সেটা হচ্ছে বিট। প্রত্যেকটা বিটের জন্য একজন করে অফিসার ন্যস্ত থাকে। তারা এগুলোকে এনকোয়ারি, তারা এনশিওর করবে সুরক্ষার জন্য। ওভারঅল পুরো থানায় এটাকে প্রিভেনশনটা দিতে হবে। এই ধরনের ঘটনা ঘটলে কি করা উচিত, কাদের সহযোগিতা নেবেন, কিভাবে বা প্রশাসন আপনার সঙ্গে থাকবে? প্রণাম বলে একটি সংস্থা রয়েছে কলকাতা পুলিশের সহযোগিতায়, তারাই বা কিভাবে থাকবেন, কিভাবে কাজ করেন, জানাচ্ছেন সত্যজিৎ বাবু।
কলকাতা পুলিশ এলাকার মধ্যে আমাদের প্রণামের ব্যবস্থা করা আছে, অর্থাৎ যাদের বয়স 65 বছর, যাদের ছেলে কিংবা মেয়ে তাদের সাথে থাকেন না, হয়তো বিদেশে থাকেন চাকরির সূত্রে কিংবা অন্য জায়গায় থাকেন, কিংবা অনেক সময় বাবা মাকে দেখেই না, তো তাদের জন্য আমরা প্রণামের ব্যবস্থা করেছি কলকাতা পুলিশ থেকে। প্রণামটা হচ্ছে যে আপনাকে একটা এনরোল করতে হবে, আপনার থানাতে গিয়ে একটা প্রোফর্মা আছে, সেইখানে একটা ছবি দিয়ে আপনাকে একটা লিপিবদ্ধ, আপনাকে কিচ্ছু লিখতেও হবে না, ওখানে একজন এয়ারমার্ক অফিসার আছে প্রণামের জন্য, তিনি আপনার নাম, হাজবেন্ডের নাম কি বাবার নাম, অ্যাড্রেস সব লিখে, আপনার ফোন নাম্বার এগুলো লিখে, তারা কিন্তু সেই সব কনসার্ন এয়ারমার্ক অফিসাররা তারা কিন্তু সপ্তাহে একদিন কি দুদিন কিংবা 15 দিনে 3-4 দিন করে এসে আপনাকে ইউনিফর্ম পরা অফিসার আপনাদেরকে দেখবে, এবং দেখার পরে তারা আপনাদের যদি কোনো কষ্ট হয়, সাধারণ নাগরিকের যদি কোনো কষ্ট হয়, তাহলে সেইটাকে পরিত্রাণ দেওয়ার জন্য সার্বিক প্রচেষ্টা করবে। কি কি কষ্ট হতে পারে? একরকম কষ্ট হচ্ছে মেডিকেল হেল্প, অর্থাৎ দেখা গেল সে হয়তো নড়তে চড়তেই পারছে না, সে হয়তো প্রচন্ড অসুস্থ, তার ছেলে হয়তো দেখছে না, কিংবা ছেলে আমেরিকায় বসে আছে কিংবা অন্য জায়গায় বসে আছে, সুতরাং তাদেরকে তখন নিয়ারেস্ট হাসপাতাল কিংবা যদি তার পয়সা কড়ি থাকে তাদের নার্সিং হোমে ভর্তি করিয়ে দেওয়া, এবং নিত্যনৈমিত্তিক দেখা যে তার প্রপার ট্রিটমেন্টটা হচ্ছে না, এবং তাদেরকে এই যে ধরুন কোনো হাসপাতালে নিয়ে যাওয়া, এর জন্য আপনাদেরকে সাধারণ জনগণকে কোন রকম অ্যাম্বুলেন্সের ব্যাপার নেই, আমাদের পুলিশের অ্যাম্বুলেন্স আছে, পুলিশের অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে, এর জন্য কোনো পয়সা কড়ির ব্যাপারটা নেই। সুতরাং আপনারা যারা সুরক্ষিত এরকম ভাবে আছেন, যাদের ছেলে মেয়েরা অনেক দূরে আছে কিংবা দেখেও না হয়তো বৃদ্ধা হওয়ার পরে, তারা প্রণামের সদস্য হন। আপনাদের জন্য কলকাতা পুলিশ এবং এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্ট মানুষের সুরক্ষা দেওয়ার জন্য আছে, এবং আপনারা যাতে সুরক্ষিত থাকেন তার সার্বিক ব্যবস্থা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ করবে। গ্রাউন্ড রিপোর্ট, সমাজের দর্পণ। আমরা চেষ্টা করি শুধু খবর নয়, খবরের মাধ্যমে মানুষকে সচেতন করা, সচেতনতামূলক বার্তা দেওয়া, এবং কিভাবে আপনি আপনার সমস্যায় উপকৃত হতে পারবেন তার একটা দিক নির্দেশ করা। আশা করি আপনাদের পাশে আমরা থাকতে পারছি এই ধরনের সমস্যায়। কেমন লাগছে গ্রাউন্ড রিপোর্ট অবশ্যই আমাদের ডিজিটাল পেজে অনুষ্ঠানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজকে আর সময় নেই, আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। গ্রাউন্ড রিপোর্ট আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকুন। শুভেন্দুর বিরুদ্ধে আবার স্বাধিকার ভঙ্গের নোটিশ, পাগড়ি বেঁধে বিধানসভায় প্রতিবাদে